দেখতেছিলাম যে ভারতীয় মিডিয়া কিন্তু এবারই প্রথম বা এই ৩ মাসে এরকম মিস ইনফরমেশন ডিসইনফরমেশন করতেছে না। আপনার মনে আছে যে আনন্দবাজার গত ২ বছর ৩ বছর ৫ বছরের মধ্যে অন্তত ৩ বার তারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তাদের খারাপ রিপোর্টের জন্য, ভুল রিপোর্টের জন্য, উদ্দেশ্যমূলক রিপোর্টের জন্য এবং বাংলাদেশ প্রসঙ্গেই। এবং তারা এগুলি কিন্তু সবসময় করে। এবং আপনি বিজেপির কথা বললেন, বিজেপির রাজনীতিটাই কিন্তু আসলে আলোচনায় থাকা, বিশেষ করে পশ্চিমবঙ্গে। জনাব শুভেন্দু অধিকারী যেগুলি বলতেছেন সেগুলিকে আমরা আসলে ভারতীয়রাই কখনো গুরুত্ব দেয় কি না সেই ব্যাপারে আমার মারাত্মক সন্দেহ আছে। এবং বিজেপির জনাব অধিকারীর জায়গা থেকে আসলে আমরা নিশ্চয়ই ভাদুরীকেও জানতে চাইবো, কিন্তু আপনার কাছ থেকে আমি যেটি স্পেসিফিকলি জানতে চাইছিলাম যে আমাদের এইখানে এই দায়টা আছে কিনা যে তাদেরকে দেখে, তাদেরকে ভিউ বাড়িয়ে, তাদেরকে আলোচনায় রেখে, তাদেরকে আলোচনা করে সেটাকে একটা গুরুত্বপূর্ণ করা। এবং আপনি প্রেসিডেন্ট ইলেক্টেড টুইটের কথা বলতেছিলেন, আপনি জানেন যে প্রেসিডেন্ট ইলেক্টের ক্ষেত্রে তার অফিস খুঁজেই বাইর করে মাইনরিটি, মুসলমান দেশ, ওদের কিওয়ার্ডগুলি আপনি আমার চেয়ে আরও বেশি করে জানেন, ওরা এগুলি করবেই। কিন্তু যদি কোনো ঘটনা না ঘটে তাইলে এইটা আসলে গুরুত্ব দেওয়ার ব্যাপার কিনা। আর আপনি ফ্ল্যাগের এআই জেনারেশনের কথা বলতেছিলেন, কিন্তু বাংলাদেশে তো আসলে ভারতীয় ফ্ল্যাগ পারানো হয়েছে, যে উদ্দেশ্যেই করা হোক সেটা তো করা হয়েছে, সেটা তো আমরা জানি। মানে রিউমার স্ক্যানারের জন্য অপেক্ষা করার দরকার নাই। তো সেই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন যে এটা আপনি বাংলাদেশে সংখ্যালঘুরা কোথায় আক্রান্ত হয়েছে। বাংলাদেশে যখন ৫ই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে, তারপরে আমি যতটা জানি সেটা হচ্ছে যে হিন্দু আওয়ামী লীগ সমর্থক নেতা নেত্রী এদের অনেকের ঘর বাড়িতে আক্রমণ ঘটেছে। এরা কিন্তু কোনো হিন্দু সম্প্রদায়ের যে সকল জনগোষ্ঠীর লাইক এগেনস্টে গিয়ে আক্রমণ ঘটেছে বিষয়টা এরকম না। কিছু নির্দিষ্ট হিন্দু সমর্থক, যেমন মুসলমান সমর্থকদের বাসাতে আক্রমণ হয়েছে, হিন্দু সমর্থকদের বাসাতেও একইভাবে গিয়ে আক্রমণ হয়েছে। কিন্তু এই জিনিসগুলোকে আসলে ভারত সরকার যেভাবে মদত দিয়েছে, আমি অবশ্যই এটা বলবো যে ভারত সরকারের সরাসরি ইন্ধন ছাড়া, মদত ছাড়া তো এ ধরনের কার্যক্রম আসলে ঘটতে পারে না। ওকে। আর আর আপনি যে শুভেন্দু অধিকারীর কথা বললেন, এই ভদ্রলোক উনি তো ওর দেশের জনগণকে টার্গেট করেই তো এগুলো বলতেছে। আমার তো মনে হয় না যে তার কোন রকমের তার কিছু আসা যায় বাংলাদেশের হিন্দুরা কেমন আছে এতে। অবশ্যই আসা যায় না, তার কিছু অবশ্যই আসা আসা যায় যায় না। না, সে অবশ্যই আসা চায় যায় আরো না। ভোট, সে চায় আরো ভোট, সে এক্স্যাক্টলি। চায় আরো ভোট। সো সে জানে কোন টিউনে কথা বললে তার এখানকার ভোটাররা প্রীত হবে, সে ওইভাবে কথা না, বলতেছে। কিন্তু কিন্তু জনাব খান, আপনি কি খেয়াল করেছেন এবার যে সর্বশেষ যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে কিন্তু পশ্চিমবঙ্গের এই জনাব অধিকারীকে আমি আগে থেকে চিনি, আমি তাকে সাক্ষাৎকার নিয়েছি, তার সম্বন্ধে জানি, পড়েছি। ভাদুরী, কারেক্ট মি ইফ আই এম রং, কিন্তু উনি কিন্তু এই জাতীয় কথা সবসময় বলে আসছেন এবং পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু তাকে মানে তাকে প্রত্যাখ্যান করেছেন একরকম। মানে আমি বলছি যে তাকে আসলে খুব যে গুরুত্ব দিয়েছেন ব্যাপারটা এরকম না, মানে আমি দেখি নাই আর কি। কিন্তু এই ধরনের কথা কিন্তু তিনি বলে আসছেন, বলে হয়তো আসছেন। লোকজন গুরুত্ব দেয় নাই, কিন্তু তাকে ওই ময়ূকের মতো লোকজন গুরুত্ব দিচ্ছে, অথবা রিপাবলিক টিভি, অন্যান্য এনডিটিভি, এরাকে তাকে গুরুত্ব দিচ্ছে। যেমন আনা হচ্ছে, যেমন আমাকে কত প্রশ্ন নেওয়া হয়েছিল, কোথাও আমাকে কথাই বলতে দেওয়া হইল না, আমি দেখেছি, আমাকে দেখেছি, জি। চিৎকার করে শেষ হয়ে গেল। আরে ভাই, আপনি যদি আমাকে চিৎকারই করেন তাহলে আমাকে ডাকলেন কেন? আমাকেও এবং মুক্তাদির রশিদকেও। জি। তো এটা তো আসলে ঠিক না, তাই না? যে একটা চাপ জোর করে আপনি একটা ন্যারেটিভ চাপা দেওয়ার চেষ্টা করতেছেন, বিকজ ইউ ওয়ান্ট দ্যাট ন্যারেটিভ টু বি এস্টাবলিশড। আমার মনে হয় যে জনাব খান ঠিকই বলেছেন। জনাব খানের থেকে আমি আসলে জনাব ভাদুরীর কাছে একটু আসতে চাই। জনাব ভাদুরী, আমি এই প্রশ্নটা আমারও মনে ছিল, জুলকারনাইন সায়ের খানও এটা আসলে বলেছেন, সেটা হচ্ছে যে ভারতীয় সরকারের যদি প্রত্যক্ষ মদত না থাকতো তাহলে মিডিয়াগুলি এটা করতে পারতো না। আপনি এই ব্যক্তি, মানে আমি ভারতীয় মিডিয়া আর ভারতীয় সরকারকে এক করে দেখতে চাই না, কারণ ভারতীয় মিডিয়া যা করেছে ভারতীয় সরকার এর চেয়ে একটু স্মার্ট বলে আমার মনে হয়। তো আপনি এটা আসলে কি বলেন যে এটা কি আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখবো কিনা? ওয়েল, আমার এটা নিয়ে কমেন্ট করার আগে খালেদ ভাই, আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারত কিন্তু একটা বহুমাত্রিক একটা অস্তিত্ব। কাজেই আমার এই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী থেকে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ, একটা বৃহৎ অংশের মানুষ ভারতকে একটা খণ্ডিত অস্তিত্ব হিসেবে কিন্তু দেখছেন। তার জন্য ডেফিনেটলি আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে। এবং যেরকমভাবে উস্কানিমূলক খবর আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ধরুন ৫ই আগস্টের পরে যখন সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল,
সেটা যেরকম দুর্ভাগ্যজনক, একই রকমভাবে চট্টগ্রাম, কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে, সেটা একই রকম দুর্ভাগ্যজনক। ভারত সরকারের সঙ্গে এই মিডিয়াকে এক করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকবো, কিন্তু এটা আমি নিঃসংশয়ে বলতে পারি, আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয়, এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না, এটা একদম নিঃসংশয়ে বলা যায়। কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, এবং সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রেজিম চেঞ্জ হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই এই ঘটনা আমাদের দেশের সরকারের, আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে, অপছন্দও হতে পারে, কিন্তু এটা রিয়েলিটি। আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দবন্ধ আছে না, যে রিয়েলিটি মেনে নিতে হবে। হুম। তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে। কাজেই ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষভাবে, সেটা অনেকটা বেটার হবে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি, 1 মিনিট আমি সময় নিচ্ছি, হুম। বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো, আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি, সেটা একটি ঘটনা নিয়ে বলেছে, কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে। সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণা বিদ্ধ করেছে। এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি, তেমনি বাংলাদেশের জনগণও সেই পতাকা ওন করেন। এই গণ অভ্যুত্থানেও যেমন বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে ছাত্রছাত্রীরা আন্দোলন হুম। হুম। করেছিলেন, তেমনি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষক আন্দোলনে, আমাদের সিএএ বিরোধী আন্দোলনে যে দাদিরা ছিলেন শাহিনবাগে, তারাও কিন্তু ভারতের পতাকা নিয়েই রাস্তায় নেমেছিলেন। ভারতের পতাকা পদদলিত করলে আসলে সবাইকেই আসলে তাদের আবেগকে খানিকটা আহত করা হয়। কাজে এই শুভবুদ্ধিটা যদি সীমান্তের কাঁটাতারের দুদিকেই তৈরি হয়, মনে হয় বেটার। জনাব ভাদুরী, আমি দুটো বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একই একই ব্যাপার নিয়ে আসলে জনাব খানকেও আমি একটু জানতে চাইবো, যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশকে আসলে আওয়ামী লীগের লেন্সের বাইরে দেখা উচিত ভারতীয় সরকারকে, কিন্তু সেই লেন্সের বাইরে ভারতীয় সরকার কেন দেখবে? আমরা তো আপাতভাবে দেখি যে ভারতের আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখলে ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক বা বাণিজ্যিক সুবিধা বা যেটাকে, সেই সুবিধাগুলিও যদি না থাকে, ভারতের যে একটা বিগ ব্রাদার রোল প্লে করার যে একটা জায়গা, সেইটা হয় যদি আওয়ামী লীগ থাকে। আরেকটা হচ্ছে যে ভারতকে যে আমরা আসলে বাংলাদেশের লোকজন খণ্ডিত অস্তিত্ব হিসেবে দেখে, এর তো একটা বড় কারণ আমরা তো দেখতে পাই যে ভারতের তখ্তে বসে আছেন নরেন্দ্র মোদী, যিনি একটা সাম্প্রদায়িক আহ্বান জানিয়েই আসলে ভারতে নির্বাচিত হচ্ছেন, একবার না বারবার, এবং ভারতীয় লোকজনকে মনেই হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তিকেই তারা চান। যদি তারা একটা সাম্প্রদায়িক শক্তিকে চান, তাহলে তো তারা একটা অসাম্প্রদায়িকতার কথা আসলে বলতে পারেন না। আর পতাকা পোড়ানোর ব্যাপারটা বা পতাকা পাড়ানোর ব্যাপারটা, সেটা নিয়ে আসলে জনাব শাহের খান নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আমরা এটিও একটু জানবো যে ভারতের মতো এরকম একটা দেশে আগরতলায় গিয়ে বাংলাদেশি হাই কমিশনকে যখন আক্রমণ করা হলো, উপ হাই কমিশনকে, তখনও বা ভারতীয় সরকার আসলে কি করলো? জনাব ভাদুরী, আপনি যদি তিনটা একটু 1-2 মিনিটে বলেন, আমরা একই বিষয় নিয়ে আমরা একটু আমি একদম খানকে শেষ জানতে চাই। প্রশ্নটা জি। দিয়ে যদি খালেদ ভাই শুরু করি, জি। যে এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং আন্তর্জাতিক যে সনদ, সেটার জন্য এটা আমাদের দেশের জন্য ভীষণ লজ্জার ঘটনা। ভারত সরকার কি করেছে বলতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং 6 জন গ্রেফতার হয়েছেন। আমি মনে করি এটা যথেষ্ট নয়। বাংলাদেশের দূতাবাসগুলির নিরাপত্তা ভারত সরকারকে নিশ্চিত করতেই হবে। এটা দুটো দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক, দুটো দেশের সরকারের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করবার এটা একটা পূর্ব শর্ত, এটা করতেই হবে। এবং দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতি, আমি সম্পূর্ণভাবে একমত যে তার হিন্দুত্বের রাজনীতি, তিনি সেটাকেই তিনি প্র্যাকটিস করেন এবং তিনি পরপর নির্বাচনে জিতছেন। কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই খালেদ ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত লোকসভা নির্বাচনে কিন্তু এই নরেন্দ্র মোদীর যে বিজয় রথ, সেটা কিন্তু বেশ ধাক্কা খেয়েছে। এবং উত্তরপ্রদেশের মতো রাজ্য, যেখানে একদম যোগী আদিত্যনাথের খাস তালুক, সেখানে কিন্তু বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে।